ঘরের মধ্যে পাগলের মতো কে যেন ছুটে বেড়ালো কিছুক্ষণ, আর তারপরে কোনো এক জানালা দিয়ে বেরিয়ে পশ্চিম দিগন্তে হারিয়ে গেল। সেই যেমন বীরভূমের শ্মশানে হয়েছিল, ঠিক তেমনটি আজও আমার মনে হলো। এ সকল ঘটনা আমার বোধের বাইরে। আমি ছুটে সিঁড়ির দিকে ভিতর মতো পালিয়ে এলাম। জ্যোৎস্না মাখা সিঁড়ি বারান্দা পার হয়ে নিজের ঘরখানিতে ঢুকে দরজা বন্ধ করে দিলাম, আর বিছানার উপর বসে থরথর করে কাঁপতে লাগলাম। সারা রাত জেগে রইলাম বিছানায়। বারবার আমার মনে হতে লাগলো ওই ভয়ঙ্কর যেন এখনই দরজা ভেঙে আমার ঘরের মধ্যে ঢুকে পড়বে। আজকের গল্পটি অন্যান্য গল্পের চেয়ে একটু স্পেশাল, কারণ এই গল্পটির অনুরোধ আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বহুবার এসেছে। সকল শ্রোতা বন্ধুদের একটাই প্রশ্ন, তারানাথ তান্ত্রিকের গল্প কোথায়? তারানাথ তান্ত্রিক কবে হবে? তাই সকলের দাবি পূরণ করতে আজ ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনের আসরে আবার পদার্পণ করেছেন বাংলা সাহিত্যের সেই অমর চরিত্র তারানাথ তান্ত্রিক। তারানাথ তান্ত্রিক চরিত্রটির স্রষ্টা কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাঁরই দেখানো পথ অনুসরণ করে সেই লেখনীকেই এগিয়ে নিয়ে যেতে আমাদের সকলের প্রিয় লেখক শ্রী কর্ণশীলের ছোট্ট একটি প্রয়াস আজকের এই গল্প ছেলেটা। তাহলে শুরু করা যাক আজকের গল্প কর্ণশীলের কলমে তারানাথ তান্ত্রিকের একটি ফ্যান ফিকশন ছেলেটা। এরকম আরও গল্প শুনতে প্লিজ সাবস্ক্রাইব টু ইকো ফ্রেন্ডলি প্রোডাকশন। এই শীত পড়ব করছে কলকাতা শহরে, অথচ আবহাওয়া দেখে তা খুব বেশি বোঝার উপায় নেই। খুব ভোরে বেহারি মজুরদের দল খড়কুটোয় আগুন দিয়ে তার চারিদিকে গোল হয়ে বসলে, বা ফুটপাথের আধা উদম ছেলের ফাটা ঠোঁট চোখে পড়লে, তখন শীতের উপস্থিতি খুব হালকা বোঝা যায়। মাঝে মাঝে হয়তো রোদ ম্লান হয়ে এলো, এলোমেলো হাওয়া বয়ে এলো উত্তর দিক থেকে। মন বলে ওঠে এই বুঝি শীত পড়বে। কিন্তু আমাদের নিশ্চিন্দিপুরের মতো সেই শীত আর পায় কই। ধুলা ধোঁয়ার আড়ালেই হারিয়ে যায় ক্ষণিকের শীত। টুকরো টাকরা তার লেগে থাকে ময়দানের উলের মেলায় বা খোকা খোকুর গোলাপি পশমিনা টুপিতে। সেদিন রবিবার, একটু বেলা করে মটলেনের বাড়িটায় পৌঁছল। দেখি কিশোরী সেন আগেই সেখানে পৌঁছে গেছে। শুনলুম সে নাকি তার গ্রামের বাড়িতে গিয়েছিল গেল মঙ্গলবার। জমিয়ে সেই আলোচনায় জুড়ে দিয়েছে। আমি একপাশে বসে পড়ে বললুম, তা গ্রামের বাড়ি থেকে টাটকা মটরশুঁটি, বেগুন, শিম এসব তো চারটি নিয়ে আসতে পারতে, জমিয়ে ঘ্যাঁট খাওয়া যেত। কিশোরী সেন বলল, তার কোনো এক তুতো ভাইয়ের ভিত পুজো হচ্ছিল, সেই উদ্দেশ্যেই যাওয়া, মাঠে ঘাটে যাবার সময় সে পায়নি, পরের বার গেলে নিশ্চয়ই নিয়ে আসবে। তারানাথ হঠাৎ বলে উঠলেন, সে ভিটে সস্তয়ন হয়েছে তো হে। কিশোরী সেন মাথা নেড়ে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, একেবারে বিধিমতে। ফুলবেড়ের ওদিকে কোনো এক জ্যোতিষী রয়েছেন, নাম উমেশ ভট্টাচার্য, তাকে দিয়েই। তা বেশ বেশ বেশ, ফাঁক ফোঁকর না রয়ে গেলেই হলো। রসুলপুরে যা হয়েছিল তা চোখে না দেখলে বিশ্বাস করবে না। গল্পের ভনিতা অনেকটা ফোড়ন দেওয়ার মতো। বেশি পড়লে তরকারি ভারী বিস্বাদ হয়ে ওঠে, আবার কম পড়লে ফিকে। সঠিক পরিমাণে সব মশলাগুলি দিতে পারলে তরকারি আর গল্প দুইয়েরই খোসবায় একেবারে সরাসরি নাকে এসে লাগে। এই হাত যশটি তারানাথ ভারী সুন্দরভাবে রপ্ত করেছিলেন। অথচ আমরা প্রশংসা করলেই বলে উঠতেন, আমি আর কি গল্প বলি, সে পারতেন আমার বাবা। রামজয়পুরের ষোড়শী চাটুর্যের বাড়ির আসরে। এই আসরের গল্প আমাদের অজস্রবার শোনা, গ্রামের চাতুর, অমর জীবন, আরো কত কি। যাই হোক, পাতলা চাদরটা গা থেকে খুলে একপাশে রেখে দিলেন তারানাথ।
বেলা বাড়তেই একটা হালকা গরমের ভাব ছেয়ে ফেলতে লেগেছে কলকাতা শহরকে। গরম পোশাক আর গায়ে রাখা যায় না। বর্ধমান থেকে কালনা, কাটোয়া আর নবদ্বীপের মধ্যে তখন সবে পাকা সড়ক তৈরি হচ্ছে। রসুলপুর গ্রামে রাস্তার উপরেই একখানি বিরাট 3 তলা বাড়ি ছিল এক স্থানীয় সম্পন্ন চাষির। তা একদিন আমার মটলেনের বাড়িতে সেই বাড়ির গৃহস্বামী তাঁর এক প্রতিবেশীকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন। গৃহস্বামীর নাম ত্রৈলোক্য মণ্ডল, আর যে লোকটি সঙ্গে এসেছিল সে হল গোপেশ্বর। গৃহপ্রবেশ করে স্তব সে ভদ্রলোক একদিনের জন্যেও ভালো করে তিষ্ঠতে পারেননি, আর 3 তলায় ঘরগুলিতে তো বসবাস করা দূরের কথা, জানালা দরজা অবধি লাগানোর জো নেই। নতুন পাল্লা লাগালেই দুমদাম শব্দ, আর আপনা আপনি ভারী ভারী কপাট কবজা থেকে খুলে পড়ে যায়। জোর করে ধরে রাখতে গেলে কতদিন যে সে ভারী কপাট কাঠমিস্ত্রির কপালে নয় কোমরে আছড়ে পড়েছে, আর সে হতভাগ্য ভাঙা কোমর আর ফাটা কপাল নিয়ে ছুটে পালাতে বাধ্য হয়েছে। শেষের দিকে তো আর মিস্ত্রি পাওয়া যায়নি। ওইদিকে ত্রৈলোক্যের বড় 51বর্তী পরিবার। পরিবারের লোক সংখ্যা অনুযায়ী গুনতি করে ঘরদোর বানানো হয়েছে। 3 তলায় ছোট ছেলে তার পরিবার নিয়ে বসবাস করবে, এমনটি মনস্থ করা হয়েছিল। কিন্তু ওই উপদ্রব শুরু হওয়াতে নিচের তলাতেই গাদাগাদি করে থাকতে হচ্ছে। এবার বুঝতেই পারছো, মেয়ে মানুষ রয়েছেন, ওর ঘরে কি আর তেমন হাত পা খেলিয়ে থাকা যায়? তাতে হাজারখানি অসুবিধা। তার সেবার রসুলপুর হাজির হয়েছি পৌষের মাঝামাঝি। বর্ধমানের ওদিকটা শীতের এই সময় ভারী সুন্দর হয়ে থাকে। ফসল কাটা ফাঁকা মাঠ, পাতা ঝরে যাওয়া সব বড় বড় গাছ, সকাল বিকেল কুয়াশা জমে থাকে দিগন্তে। তার উপরে পিঠে পায়েস নলেন গুড় তো আছেই। কিন্তু আমি যখন সে গ্রামখানিতে উপস্থিত হলাম, মনে হলো চারদিক থেকে একটা ছায়া ছায়া ভাব গাছপালাকে, সেখানকার ঘর বাড়িকে ঘিরে তো ফেলেছে, মনের উপরেও যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব জমা হতে লেগেছে। ত্রৈলোক্যের বাড়িতে উপস্থিত হতে তিনি আনন্দে বিহ্বল হয়ে গেলেন। ত্রৈলোক্যের স্ত্রী আশামতী, কার্তিক, গণেশ, অঞ্জন 3 ছেলে আমাকে এমন করে বারবার হাত জোড় করে কথা বলতে লাগলো যে বুঝলাম আমি আশায় তাদের প্রাণে জল এসেছে। দোতলায় একখানি ঘর ছিল দক্ষিণে, পূবমুখ সেটিতে আমার থাকার ব্যবস্থা হলো। ওদিকে অতি সাধারণ মধ্যবিত্ত লোকের ঘরেও বেশ বৈভবের চিহ্ন দেখা যায়। সব ধানের উপার্জন, বুঝলে কি না? সারাক্ষণ একটা ধানি গন্ধ বাতাসে ভেসে বেড়ায়। মনে হয় যেন স্বয়ং লক্ষ্মী দেবী সংসারটির ভার নিয়েছেন। কিন্তু দোতলা পার হয়ে তেতলায় পৌঁছতে আমার মনটা হঠাৎ ভারী হয়ে এলো। সারি সারি লাল রং করা স্তম্ভ, বিরাট বিরাট জানালা দরজার কাঠামো চুপ করে দাঁড়িয়ে আছে। আর তারা এমন করে দাঁড়িয়ে আছে যেন ভারী ভয় পেয়েছে। তেতলায় 2খানি ঘর, আর তার উত্তরে খোলা ছাদ। টানা বারান্দা ঘর দুটির পূব দিক দিয়ে ছাদে পড়েছে। সেদিক থেকে উত্তুরে হাওয়া ছুটে আসছে শোঁ শোঁ করে। ঠান্ডায় আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ছাদের লাগোয়া ঘরখানিতে 2খানি পশ্চিমমুখী জানালা।
ত্রৈলোক্যের সঙ্গে সেই ঘরখানিতে ঢুকতেই একটা বিপরীতমুখী প্রবল প্রতিরোধ অনুভব করলাম। না, বাহ্যিক প্রতিরোধ নয়, এ বাধা সরাসরি আত্মায় গিয়ে আঘাত করে, যেন কেউ বুঝিয়ে দিচ্ছে এখানে প্রবেশ নিষেধ, এ স্থান আমাদের জন্য নয়। জানালার কাঠামোতে হাত দিতেই একটা মিশ্র গন্ধ পেলাম, ঘাম, কফ আর রক্ত মেশা তীব্র উগ্র একটা গন্ধ। তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে গন্ধটাও আর পেলাম না। আমার ঠিক পিছনে ত্রৈলোক্য আর তার বড় ছেলে কার্তিক মলিন মুখে দাঁড়িয়েছিল। আমার মুখের ভাব দেখে তারা হয়তো কিছু একটা আন্দাজ করতে পেরেছিল। একটা ঢোক গিলে ত্রৈলোক্য বলে উঠল, খারাপ কিছু বুঝছেন নাকি ঠাকুর মশাই? আমি অবাক হয়ে বললাম, খারাপ কিছু মানে? এই যে দরজা জানালা ভেঙে পড়ছে, কাউকে তিষ্ঠতে দিচ্ছে না, এ খারাপ ছাড়া কি? আচ্ছা, আপনারা এ বাড়িখানি কি বানিয়েছিলেন না বানানো অবস্থায় কিনেছিলেন? ত্রৈলোক্য কার্তিকের মুখের দিকে তাকিয়ে আবার ঢোক গিললেন। তারপর দুবার কি যেন একটা বলতে গিয়েও থমকে গেলেন। আমি বললাম, দেখুন, আমাকে কিছু লুকোবেন না, নইলে এর সমাধান করা আমার পক্ষে সম্ভব হবে না। তবুও ত্রৈলোক্য চুপ করে রইলেন। তার মুখের ভাবভঙ্গিতে আমি এক গর্বিত গোস্বামীর বেপরোয়া ভাব আর ভীত গৃহের বহিঃপ্রকাশ একসঙ্গে দেখতে পাচ্ছিলাম। গত্যন্তর না দেখে কার্তিক বলে উঠল, ঠাকুরমশাই, আপনি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিন, তারপরে না হয় এসব নিয়ে আলোচনা হবে। এতটা পথ এসেছেন, পথশ্রমে নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছেন। আপনি তার কথা শেষ হলো না। দুয়ারের কাছ থেকে একটা তীব্র অথচ চাপা নারীকণ্ঠ ভেসে এলো। আমরা চমকে সেদিকে তাকিয়ে দেখলাম ত্রৈলোক্যের স্ত্রী আশামতী কখন যেন দুয়ারের পাশটিতে এসে দাঁড়িয়েছে। এক হাত লম্বা ঘোমটার আড়াল থেকে এসে বলে উঠল, শাক দিয়ে আর মাছ ঢেকে রাখা যায়? বাবলা গাছ বুনে তার নিচে আম কুড়োতে গেলে হবে কেন? ঠাকুরমশাই সবই জানতে পাবেন, আজ আর কাল। আমি তো আর আপনাদের মতো জ্ঞানী নই, মুখো মেয়ে মানুষ। তবে আমার মা বলতেন, জিরেন দিলে বুদ্ধি খোলে। ততক্ষণে সব কথা আপনার শোনাও হয়ে যাবে। আমি আর কথা বাড়ালাম না, পায়ে পায়ে দোতলায় নামার সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। বিকেলের রং ধরে আসছে, একটু পরেই সন্ধ্যা নামবে। সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে মনে হলো কে বা কারা যেন ঘরের দেওয়াল ফুঁড়ে আমার দিকে বিষ দৃষ্টিতে তাকিয়ে আছে, আর দেওয়ালের গায়ে ভিজে ভিজে ছোপ ছোপ দাগ ফুটে উঠছে চর্মরোগের মতো। ঝট করে সেদিকে তাকাতেই দেখলাম দেওয়ালের একটা অংশ কিছুটা ফুলে উঠেছে, আর সেই ফোলা অংশের উপরে অনেকগুলো জোনাকির গাঢ় লাল আলো ছড়িয়ে বসে আছে। হঠাৎ দেখলে মনে হয় দেওয়ালের গায়ে একটা মুখ রক্তচক্ষু মেলে তাকিয়ে আছে। ত্রৈলোক্য সে সব কিছু দেখতে পাননি। আমাকে থমকে দাঁড়িয়ে যেতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ঠাকুর মশাই? খুব আস্তে আস্তে অবয়বটি মিলিয়ে গেল। আমি বললাম, ভালো নয়, এ ভালো নয়। হাত মুখ ধুয়ে বসেছি। ত্রৈলোক্য তার 3টি ছেলেকে সঙ্গে নিয়ে শুকনো মুখে ঘরে ঢুকলেন।
তাদের মুখ দেখে বোঝা যায় পরিবারের সঙ্গে বেশ খানিকটা কথাবার্তার আদান প্রদান হয়েছে। দরজার বাইরে চুড়ি নুপুরের শব্দে বুঝলাম বাড়ির মহিলারা দরজার ঠিক বাইরেই জমা হয়েছে। আমি গলা তুলে বললাম, মায়েরা ভেতরে এসে বসুন, সন্তানের সামনে কুণ্ঠা কিসের? আমার ডাকে তারা ঘরে এলো। আশামতীকে তো আগেই দেখেছিলাম, সঙ্গের আরও দুটি অল্প বয়সী বউ মানুষকে দেখে বুঝলাম তারা ত্রৈলোক্যের পুত্রবধূ। আমি জিজ্ঞাসা করলাম, একজনকে কম দেখছি যেন? ছেলে তো আপনার 3টি, ত্রৈলোক্য, পুত্রবধূ আরেকজন কই? আশামতী বলল, মেজ বৌমার মাঝে মাঝে অম্লশূল চাগার দেয় অমন, তিনি ঘরে শুয়ে আছেন। আমি ঘটনাটি বলি শুনুন। আমরা আগে ভারী গরিব ছিলাম ঠাকুর মশাই। কার্তিকের বয়স তখন বছর 3। গণেশ সবে পেটে আসতে তখনও বছর 3। বর্ষায় আমাদের ঘরের ঘরখানি গেল পড়ে। আমাদের উনি যে জমিদারের জমিতে ভাগ চাষ করতেন, সনাতন ভট্টাচার্য, ভারী ভালো মানুষ ছিলেন। এই বাড়িখানি তাঁরই। তার কোনো ছেলে মেয়ে বা পুত্রবধূ আমরা কোনোদিন দেখিনি। জিজ্ঞাসা করলে বলতেন তারা দূর দেশে থাকে। সাধু সন্ন্যাসীর মতো একখানি একতলার বাড়িতে তিনি থাকতেন, আর সঙ্গে থাকতো তার একমাত্র নাতি। রসুলপুর গ্রামের বা তার পার্শ্ববর্তী জমি জমার মালিক তিনি কবে হলেন, কি করে হলেন, আমরা তা কেউই আজ পর্যন্ত জানতে পারিনি। এতটুকু বলে আশামতী আমার মুখের দিকে তাকালো। কোনো প্রতিক্রিয়া আশা করছিল হয়তো, কিন্তু আমার ভাবলেশহীন মুখ দেখে সে আবার বলতে শুরু করলো, তা একদিন জমিদার মশাই আমাদের উনিকে ডেকে পাঠালেন। আমাদের দুর্দশায় তিনি এতটাই বিচলিত হয়েছিলেন যে এই বাড়িখানির একতলার একটি ঘর আমাদের দিলেন বসবাস করার জন্য। করার হলো, বর্ষা চলে গেলে আমরা আবার উঠে যাব। ততদিনে নিজের ঘরখানি ওকে সারিয়ে নিতে হবে। আমাদের উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। আমরা নিচে ওই দক্ষিণের কোণের ঘরটিতে বসবাস শুরু করে দিলাম। জমিদার বাবু ভালো মানুষ ছিলেন, আগেই বলেছি। তিনি আমাদের সুখ দুঃখের কথা শুনতে আসতেন মাঝে মাঝে। গ্রামের সব বাড়িতে ঘুরে ঘুরে জানতে চাইতেন কার কখন কি প্রয়োজন। আমরাও তাকে দেবতার মতো শ্রদ্ধা করতাম। মাঝে মাঝে তার নাতনিটিও আসতো এ বাড়িতে। আমার কার্তিকের বয়সী ছিল সে। তা এমনই একদিন দাদু নাতি এসেছেন। জমিদার বাবুকে আমি নিচের ঘরে বসিয়ে 2টি চিঁড়ে নারকোল চিনি মাখিয়ে খেতে দিয়েছি। তিনি আর কার্তিকের বাপ কথা বলছেন। হঠাৎ তেতলার ঘর থেকে একটা চিৎকার ভেসে এলো, শিশুকণ্ঠের চিৎকার। আমার খেয়াল হলো উঠোনে কার্তিক আর জমিদার বাবুর নাতি খেলা করছিল। তারা আর নেই। বুকের ভিতরটা কামড়ে উঠল আমার। পড়িমড়ি করে ছুটলাম সিঁড়ি বেয়ে উপর দিকে। উপরে গিয়েই দেখি সে এক অদ্ভুত অবস্থা। দরজার ঠিক পাশটিতে কার্তিক দাঁড়িয়ে আছে জুবুথুবু হয়ে। জমিদার বাবুর নাতি পড়ে আছে মেঝের ঠিক এক পাশে, আর তার মাথা থেকে গড়িয়ে নামছে দরদর করে গড়িয়ে গরম রক্তের ধারা। তা আমার পিছন পিছন জমিদার বাবু আর কার্তিকের বাপও এসে হাজির হয়েছিল। জমিদার বাবু সে দৃশ্য দেখে হঠাৎ করে এক আর্তচিৎকার করে উঠলেন। বোঝেনি তো ঠাকুর মশাই, নাতি বলে কথা। তাই আবার জমিদারের নাতি, 7 রাজার ধন 1 মানিক। ছেলেটিকে কোলে নিয়ে জমিদার বাবু কান্নায় ভেঙে পড়লেন। আর এই ঘটনায় আমরা এতটাই বিহ্বল হয়ে পড়েছিলাম যে একটিবারও মনে এলো না ছেলেটির মাথায় জল দিবা রক্ত থামানোর কোনো ব্যবস্থা করি।
আর গ্রামের ওষুধপত্রির অবস্থা তো জানেনি। কলকাতা শহর তো নয় যে মোড়ে মোড়ে ডাক্তার বা ওষুধের দোকান থাকবে। আমরা নিরুত্তর হয়ে চোখের সামনে ছেলেটির মরে যাওয়া দেখলাম। এত দূর বলে আশামতি থামল। বাইরে কুয়াশা ঘনিয়ে উঠেছে মেঘের মতো গাছের ডালে ডালে। মনে হয় কি এক কুয়াশা যেন পাক খাচ্ছে, কুণ্ডলি পাকিয়ে জড়িয়ে ধরছে অজগরের মতো। আমার বুক চিরে দীর্ঘশ্বাসের মতো বেরিয়ে এলো, মরে গেলে ছেলেটা? আশামতি চুপ করে রইল মাথা নিচু করে। ঘরের মধ্যে একখানি পাখির পালক পড়লেও যেন শব্দ হয়। অনেকক্ষণ পর মুখ তুলে আশামতি বলল, সেই যে জমিদার বাবু আমাদের বাড়ি ছেড়ে গেলেন আর ফিরে এলেন না। যাওয়ার আগে তিনি বলে গিয়েছিলেন, এ বাড়িতে আমার সবচেয়ে বড় সম্পদখানি শেষ হয়ে গেল। এ বাড়ি কোনো দিন কোনো মঙ্গলের মুখ দেখতে পাবে না। এ বাড়ি অভিশপ্ত হয়ে রইল। অনেকক্ষণ চিন্তা করে আমি বললাম, তাহলে যে শিশুটি মারা গিয়েছিল তার প্রেতাত্মাই এই তেতালার ঘরখানিতে রয়ে গেছে, তাই তো? আশামতির দিকে একবার আর চোখে তাকিয়ে ত্রৈলোক্য বললেন, হ্যাঁ ঠাকুর মশাই, সেই প্রতিটি মুখের দিকে তাকিয়ে দেখলাম আমি। ভয়, দ্বিধা, উত্তেজনা নামক আবেগগুলি যেন রক্ত মাংসের রূপ নিয়ে বসে আছে আমার সামনে। আর একমাত্র আমিই আছি যে তাদের অবসান ঘটিয়ে শান্তি স্থাপন করতে পারি। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললাম, ঠিক আছে, কাল রাতে ওই ঘরে আমি যজ্ঞ করব। একটা ফর্দ বানিয়ে দিচ্ছি, জিনিসগুলো আনিয়ে দিতে হবে। ত্রৈলোক্যের উদ্দেশ্যে কথাগুলি বলেছিলাম আমি, কিন্তু তিনি জবাব দেওয়ার আগেই গণেশ অর্থাৎ ত্রৈলোক্যের মেজ ছেলেটি বলে উঠল, তাহলে তার কি হবে ঠাকুরমশাই? প্রশ্নটা বুঝতে না পেরে আমি গণেশের দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। কিন্তু আমি বা গণেশ দুজনেই আরো কিছু বলার আগে কার্তিক ধমক দিয়ে উঠল, তুই কি পাগল হলি নাকি গণেশ? হ্যাঁ, অম্লশূলের কি করবেন ঠাকুর মশাই? ও জল বেশি করে খেলেই ঠিক হয়ে যাবে। তুই যা, তুই বৌমার কাছে যা। আশামতি আর কার্তিক মিলে এক প্রকার ঠেলে ঠুলেই গণেশকে ঘর থেকে বার করে দিল। নিশ্চুপ ত্রৈলোক্য বসে রইলেন আমার সামনে। এক এক করে বাকিরাও ঘর ছেড়ে বেরিয়ে গেল। একসময় ত্রৈলোক্যও চলে গেলেন ঘর ছেড়ে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম গোল থালার মতো চাঁদ উঠেছে আকাশের বুকে, যেন রাত্রির অন্ধকার মুখে কেউ খুব চেষ্টা করছে আলোর হাসি ফোটানোর। বসে আছি চুপচাপ। বাইরে শিশির পড়ে, অচেনা নিশাচর ছুটে যায় ঝরে পড়া পাতায় পাতায় খসখস শব্দ তুলে। আর সেই শব্দখানি পার হয়ে গেলেই রাত্রি আরো বেশি বেশি করে নিস্তব্ধ হয়ে যায়। বসে থাকতে থাকতে আমার কখন যেন ঝিমুনি লেগে গেছিল। হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘোর কেটে গেল। কান পাতলাম। মনে হলো খুব ধীরে ধীরে কেউ যেন সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে আর খুব কষ্ট করে চেষ্টা করছে কাশির দমক আটকে রাখার। তার চলাফেরায় যতটুকু শব্দ হচ্ছে তাতে মিশে আছে চুড়ির রিনরিন আর নূপুরের খুব মৃদু ঝুমঝুম শব্দ। আমি খুব অবাক হলাম। এত রাতে 3 তলা ছাদে কারো তো উঠে যাওয়ার কথা নয়।
যতটুকু ভয়, যতটুকু উদ্বেগ, তা তো ওই 3 তলা নিয়েই। তবে কে এত সাহস করে ওই বিপদের মধ্যে পড়তে চলেছে? কিছুক্ষণ অপেক্ষা করে আমিও পা টিপে টিপে ঘরের বাইরে এলাম। টানা বারান্দা সোজা উত্তরে ভেসে চলেছে চাঁদের আলোয়, আর 3 তলায় ওঠার যে সিঁড়ি, তা ঠিক নিচটায় অন্ধকার হয়ে আছে অশুভ চিন্তার মতো। আমার ঘরের দরজার মুখে দাঁড়িয়ে একটা প্রায় অস্পষ্ট অবয়ব দেখতে পেলাম সিঁড়ির চাতালের ঠিক বাঁকের মুখে। একটি নারী মূর্তি, তার এলো চুল পড়ে আছে পিঠের উপর। এই ঠান্ডায় তার গায়ে কোনো গরম কাপড় নেই, শুধুমাত্র শাড়ির আঁচলখানি লুটিয়ে পড়েছে ধুলো মাখা সিঁড়ির উপরে। একখানি কালো সরীসৃপের মতো আঁচলের সেই প্রান্তটি নারী মূর্তির পিছন পিছন এঁকে বেঁকে উঠে যাচ্ছে 3 তলার দিকে। মূর্তিটি সম্পূর্ণরূপে চাতালের বাঁকে অদৃশ্য হয়ে গেলে আমি খুব ধীর পায়ে তার পিছু নিলাম। একটা ভিজে হাওয়া ছাদের দিক থেকে আমার মুখে এসে লাগলো, আর একই সঙ্গে সেই কটু গন্ধ বাতাসটাকে ভারী করে তুলল। সেই কপ ঘাম মেশা গন্ধ। গন্ধটা আমি এখানে এসেই পেয়েছি। ত্রৈলোক্যের সঙ্গে যখন প্রথম 3 তলার ঘরগুলি দেখেছিলাম। 3 তলায় সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে ঘর আর ডান দিকে খোলা ছাদ। সিঁড়ির ঠিক মুখেই সেই অভিশপ্ত ঘরখানি। তার দরজা হাঁ হাঁ করছে রাক্ষসের হাঁ করা মুখের মতো। জানালা দিয়ে বন্যার মতন জ্যোৎস্না হাওয়া আর কুয়াশা ভেসে আসছে এই বারান্দা পর্যন্ত। আমি মন শক্ত করে ঘরটির দিকে এগিয়ে যাব ভাবছি, হঠাৎ উত্তরের ছাদের দিক থেকে একটা বিজাতীয় গর্জন ভেসে এলো। এ গর্জন ঠিক যেন বিরাট এক জন্তুর যন্ত্রণার এবং একই সঙ্গে ক্রোধের বহিঃপ্রকাশ। ছাদের দিকে তাকাতেই আমার পা দুটি হঠাৎ করে অসাড় হয়ে গেল। নিচ থেকে আমি যখন উপরে উঠে আসি, আমার সামনে একখানি নারী মূর্তি 3 তলায় উঠে এসেছিল, আর সেই অনুযায়ী মন তৈরি করে আমি উঠে এসেছিলাম। কিন্তু এখন আমি যাকে ছাদে দেখছি, সে না নারী, না পুরুষ, না আমার দেখা এ পার্থিব জগতের কোনো পরিচিত জীব বা উদ্ভিদ বা অন্য কোনো বস্তু। ছাদের থই থই করতে থাকা জ্যোৎস্নার মধ্যে একটা অবয়ব আকাশের দিকে উঁচিয়ে উঠেছে, যার নিচটুকু একটা বিরাট বৃক্ষের গুঁড়ির মতো, আর উপরে 7টি পাতার মতো ফলক একত্রিত হয়ে মাথার আকার নিচ্ছে। সেই মাথা, প্রতিটি ফলকে 2টি করে 14টি বিষাক্ত জলজলে চোখ মেলে তাকিয়ে আছে আমার দিকে। তার হাত আর কাঁধের মতো দেহাংশের সংযোগস্থলে দুদিক থেকে অজস্র সুরের মতন অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে পড়ছে, আর ক্রমশ তারা বড় হতে হতে ছাদের 2টি দিক প্রায় ছুঁয়ে ফেলেছে। আমি নিঃশ্বাস বন্ধ করেছিলাম। আমার চোখের সামনে কুয়াশা ক্রমশ মেঘের মতো কালো হয়ে এলো। আকাশে চাঁদ রক্তবর্ণ ধারণ করল। প্রচণ্ড ভয়ে আমার বুক থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো, আর সেই শব্দেই যেন আকৃষ্ট হয়ে সুরের মতো অঙ্গ প্রত্যঙ্গগুলো ছুটে আসতে লাগলো আমার দিকে। আমি 2 চোখ বন্ধ করে মেঝের উপর বসে পড়লাম, আর প্রাণপণে কাল ভৈরব মন্ত্র উচ্চারণ করলাম। আমার দিকে ছুটে আসা গর্জন থেমে গেল হঠাৎ। শুধু একটা উন্মত্ত কনকনে ঠান্ডা বাতাস আমার মাথা, ঘাড়, বুক ছুঁয়ে দক্ষিণের সেই ঘরখানিতে প্রবেশ করল।
শুনতে পেলাম ঘরের মধ্যে পাগলের মতো কে যেন ছুটে বেড়ালো কিছুক্ষণ, আর তারপরে কোনো এক জানালা দিয়ে বেরিয়ে পশ্চিম দিগন্তে হারিয়ে গেল। সেই যেমন বীরভূমের শ্মশানে হয়েছিল ঠিক তেমনটি আজও আমার মনে হলো। এ সকল ঘটনা আমার বোধের বাইরে। আমি ছুটে সিঁড়ির দিকে ভীতুর মতো পালিয়ে এলাম। জ্যোৎস্না মাখা সিঁড়ি বারান্দা পার হয়ে নিজের ঘরখানিতে ঢুকে দরজা বন্ধ করে দিলাম, আর বিছানার উপর বসে থরথর করে কাঁপতে লাগলাম। সারা রাত জেগে রইলাম বিছানার উপর। বারবার আমার মনে হতে লাগলো ওই ভয়ঙ্কর যেন এখনই দরজা ভেঙে আমার ঘরের মধ্যে ঢুকে পড়বে। বিছানার ওপর বসে বসেই রাত্রির সবকটি প্রহর পার হয়ে গেল রাত্রির অমানিসা। পূবে এক সময় আলো ফুটে উঠল, আর খোলা বারান্দা পার হয়ে সে আলো খুব ধীরে ধীরে মন্থর পায়ে প্রবেশ করল ঘরের দরজা দিয়ে। এত ধীর ম্রিয়মান সে আলোর চলন, যেন এ বাড়িতে আলোর প্রবেশ নিষেধ। মুখ হাত ধুয়ে উঠোনে নেমেছি। ইচ্ছে আছে পাড়া ঘুরে বাড়িটার সম্বন্ধে কিছু জানার। উঠোনের মাঝ বরাবর পৌঁছেছি, এমন সময় দেখলাম গতকাল দেখা সেই অল্প বয়সী বউ মানুষ দুটি নিজেদের মধ্যে কি যেন বলা বলি করছে উঠোনের এক পাশে দাঁড়িয়ে। আমাকে দেখে তারা একেবারে মুখ বুজে চুপ করে গেল। তাদের চোখে মুখে স্পষ্ট ভয় আর উদ্বেগ লক্ষ্য করলাম। আমি একটু অবাকই হলাম। কাল রাতেও দুটি বউ দেখলাম, আর আজ সকালেও দুটি বউ। সেই যে মেজ বউখানি, তার আর কোনো খোঁজ নেই। আমি পায়ে পায়ে মেয়েদের কাছে এগিয়ে গেলাম। খুব নিচু গলায় জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো মায়েরা, তোমাদের সেই মেজ বউটি কোথায়? কাল থেকে তো তাকে একবারও দেখতে পেলাম না। তার কি শরীর আরো খারাপ হয়েছে? কার্তিকের বউ, তাকে আমি কাল রাতেই চিহ্নিত করে রেখেছিলাম। তার নাকের ওপর একখানি বাদামি রঙের তিল আছে। সে ঘুমটা টেনে বলল, না বাবা, মেজোর শরীর এখন ঠিকই আছে। হেঁসেলের কাজকর্ম সারছে সে, তাই বাইরে আসেনি। গ্রামের বাড়ি, বুঝতেই পারছেন, আমাদের তো কাজ ভাগ করা থাকে। আমি আর ছোট ওই গোয়াল ঘর আর ধানের গোলা এইসব দেখাশোনা করি। আর মেজোর রান্নার হাত ভারী ভালো, তাই সে হেঁসেল সামলায়। আমি বললাম, তাহলে আমাকে তার কাছে একটু নিয়ে চলো, দুটি কথা জিজ্ঞাসা করার আছে। মেয়ে দুটি হঠাৎ করে কেমন যেন গম্ভীর হয়ে চলে গেল। আমাকে আর কিছুমাত্র বলার সুযোগ না দিয়ে হনহন করে কোথাও যেন একটা চলে গেল তারা। আমি সেখানেই কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে উঠোন পার হয়ে রাস্তায় নামলাম। একে ছোট গ্রাম, তাই বাজারখানি আরও ছোট। ঠিক রাস্তার উপরেই বাড়িখানি অবস্থিত বলে সেখান থেকে বাজার খুব কাছে পড়ে। ত্রৈলোক্যের বাড়ির সামনে দাঁড়ালে পশ্চিমে দূরে কালো পিচে রাস্তা তৈরি হওয়ার অংশটুকু দেখতে পাওয়া যায়। দুপাশে সারি সারি গাছ, আর কালো রাস্তা তারই মধ্যে দিয়ে এগিয়ে এসে বাড়ির শখানেক হাত দূরে থেমে গেছে। এদিক ওদিক চাইছি, হঠাৎ একটা চেনা গলা শুনতে পেলাম। ঠাকুরমশাই, কাউকে খুঁজছেন নাকি? দেখলাম পূবের পথ বেয়ে গোপেশ্বর এগিয়ে আসছে। এই গোপেশ্বরী ত্রৈলোক্যের সঙ্গে আমার মঠ লেনের বাড়িতে গিয়েছিল। তাকে দেখে আমি হেসে বললাম, কি ব্যাপার হে, তোমাদের গ্রামে এসেছি কাল সন্ধ্যায়, তার মধ্যে একবারও তোমার দেখা নেই যে? কই, তারা তো আমাকে বলেনি যে আপনি এসেছেন।
ওদিকে আমার বলা ছিল যে আপনি এলেই যেন আমাকে খবর দেয়। কেমন মানুষ বুঝুন ত্রৈলোক্য। ওদিকে আপনার বাড়িতে তো সেই আমাকেই সঙ্গে নিয়ে যেতে হয়েছিল। গ্রামের কেউ একবারের জন্যও সঙ্গ দেয়নি। আশ্চর্য লোক বটে ত্রৈলোক্য মণ্ডল। তোমাকে কয়েকটি কথা জিজ্ঞেস করব গোপেশ্বর। এই কথাগুলো আমার জানা বড় প্রয়োজন। যে বিপদের কথা ত্রৈলোক্য জানেন বা আমাকে যে বিপদের কথা বলে তিনি নিয়ে এসেছেন, এ বাড়িতে তার চেয়ে অনেক বড় বিপদ, অনেক অশুভ ব্যাপার লুকিয়ে আছে। ওই জানালা দরজা ভাঙা বা অলৌকিক যা কিছু তাদের চোখে বা আমার চোখে পড়েছে তারও কয়েক শতগুণ বেশি, এবং তা যতখানি ভয়ঙ্কর তার বিন্দুমাত্র আন্দাজ করতে পারলে ত্রৈলোক্য বা তার বাড়ির অন্যান্য সদস্যরা এক মুহূর্ত ওই বাড়িতে থাকতেন না। গোপেশ্বর ভারী আশ্চর্য হয়ে বলল, সে তো সনাতন ভট্টাচার্যের নাতির আত্মা বলে শুনেছি। আমাকে তো তারা তেমনই বলেছে। কিন্তু ঠাকুরমশাই, আপনি তো আমাকে ভারী আশ্চর্য করলেন। কি আছে ওখানে? হাঁটতে হাঁটতে আমরা একটা বড় দিঘির পাড়ে এসে দাঁড়িয়েছিলাম। তার ঠিক পাশেই বটগাছে ঝুড়ি বেয়ে কুয়াশা উঠে যাচ্ছে উপর দিকে, আর কুয়াশার গায়ে সকালের কমলা রঙের রোদ মিশে এক ভারী মায়াবী রঙের সৃষ্টি করেছে। সেই গাছতলায় দাঁড়িয়ে আমি গোপেশ্বরকে বললাম, না গো, আমি জানি না সে কি বস্তু, কোন প্রেতলোকের সে পরজীবী তাও আমি বুঝিনি। তবে হলপ করে বলতে পারি, এমন ভয়ঙ্কর, এমন বীভৎস আজ পর্যন্ত আমি কিছু দেখিনি। কোনো জীবিত প্রাণীর প্রেতাত্মা এ নয়। খোদ প্রেত লোক থেকে বা অন্য কোনো জগৎ থেকে সে বিশ্বে নেমে এসেছে শুধুমাত্র ধ্বংস সাধন করতে। আচ্ছা গোপেশ্বর, তুমি বলো তো দেখি, ওই বাড়ির সম্বন্ধে এমন কিছু কি তুমি জানো যা তোমার শোনা বা দেখা আর সাধারণ অন্য কোনো প্রেতজনির ঘটনার সঙ্গে মেলে না, বা অমনটি তুমি কোনোদিন দেখনি? গোপেশ্বর বেশ খানিকক্ষণ কিছু মনে করার চেষ্টা করল, কিন্তু তেমন কিছু মনে না পড়ায় সে মাথা নেড়ে বলল, না ঠাকুরমশাই, জন্মে স্তক তো রসুলপুরে রয়েছি, কোনোদিন তেমন কিছু দেখিনি বা বুঝিনি। বাংলার গ্রামে যেমন প্রেত প্রেতিনীর আর 5টা গল্প শোনা যায়, তেমনি সব শোনা বা জানা। যেমনটি আপনি বললেন তেমন অচেনা অজানা তো কিছু দেখিনি বা কেউ দেখেছে বলেও শুনিনি। আচ্ছা, আপনি বলুন না যে কি এমন দেখেছেন যা আপনার দেখা 8-10টা অলৌকিক ঘটনার সঙ্গে মেলে না? আমি কাল রাতে 3 তলার ছাদে দেখা সব ঘটনা গোপেশ্বরকে খুলে বললাম, এবং এও বললাম যে জীবনে আমি যতবার প্রচণ্ড ভয় পেয়েছি, এ ঘটনা তার মধ্যে সবচেয়ে বেশি অপ্রত্যাশিত আর ভয়াবহ। গোপেশ্বর কিছুক্ষণ চুপ করে রইল। আমি দেখলাম তার কপালে গালে বেশ চিন্তার ভাঁজ পড়েছে। তবে যতখানি বিস্মিত সে হবে ভেবেছিলাম ততখানি যেন হয়নি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তা হ্যাঁ গোপেশ্বর, বুঝলে কিছু? গোপেশ্বর ঠোঁট কামড়ে কোমরে 2 হাত রেখে মাটির দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর বলল, ঠাকুরমশাই, বুঝতে আমি কিছুই পারিনি, কিন্তু কেন যেন মনে হচ্ছে যা আপনি দেখেছেন তা আমার খুব বেশি অপরিচিত নয়। এমনকি আমি হলফ করে বলতে পারি, ত্রৈলোক্য বা রসুলপুর গ্রামের অনেকেই এই ঘটনা শুনে ভয় পেলেও একেবারে আকাশ থেকে পড়বে না। গোপেশ্বরের কথা শুনে আমার বিস্ময়ের আর অবধি রইল না। বললাম,
আশ্চর্য হবে না, আকাশ থেকে পড়বে না, এমন করে বলছো যেন রসুলপুরে এমন ঘটনা প্রায়ই হয়ে থাকে। আমার কথায় গোপেশ্বর বলল, ঠাকুরমশাই, আপনাকে মুখে আর আমি কিচ্ছু বলবো না, তবে এমন কিছু একটা দেখাবো যাতে আপনি বুঝবেন রসুলপুরে এই অবয়ব একেবারেই অপরিচিত নয় কেন। দিঘির পাড় থেকে একখানা পথ সোজা চলে গেছে আমবাগানের ভিতর দিয়ে দক্ষিণ দিকে। এদিকে ঘরবাড়ি একেবারেই কম। গাছের পত্রহীন ডালপালায় মাকড়সার জাল জমে আছে, আর তার গায়ে শিশির পড়ে সূর্যের আলোকে 7টি রঙে ভাগ করেছে। একটা অজানা পাখি ডাকছে, প্রজাপতি উড়ছে এদিক ওদিক। সর্ষে ক্ষেতের দিক থেকে একটা মিঠে গন্ধ ভরা বাতাস আমাদের ছুঁয়ে কোথায় যেন চলে গেল। পথের বাঁ দিকে একটা উঁচু জায়গায় এসে গোপেশ্বর দাঁড়িয়ে পড়ল। অদ্ভুত এই ঢিপি। ঢিপির একপাশে এমন একখানি বড় গর্ত, যা দেখলে মনে হয় গর্তখানি কোনো কারিগর যেন নিপুণ হাতে কেটে কেটে সৃষ্টি করেছে, এবং সেই গর্ত দিয়ে নিচু হয়ে একজন পূর্ণবয়স্ক মানুষ ঢুকে যেতে পারে ঢিপির পেটের ভেতরে। গর্তের মুখে দাঁড়িয়ে গোপেশ্বর আমার দিকে ফিরে বলল, আসুন ঠাকুরমশাই, আমাদের রসুলপুরের এক আশ্চর্য জিনিস দেখাই। ঢিবির মুখটা নিচু হয়ে পার হতেই আমার চোখের সামনে এক অদ্ভুত আলো আঁধারি যেন নিঃশব্দে কথা বলে উঠল। জায়গাটা অনেকটা পাহাড়ি গুহার মতো। ভিতরে দ্বীপ জ্বলছে কোথাও, আর তারই মৃদু আলোতে বোঝা যায় ভেতরে পোড়া মাটির টালি দিয়ে দেওয়াল দেয়া হয়েছে। ছাদের দিকেও সেই টালি সার সার করে সাজিয়ে রাখা হয়েছে, তবে আকারে স্বাভাবিক টালির চেয়ে অনেকটাই ছোট। খুব ভালো করে লক্ষ্য করলে তাদের গায়ে অজস্র কারুকার্য লক্ষ্য করা যায়। কিছুক্ষণ আমি যেন কথা বলতে ভুলেই গেলাম। আমার দেখা যত মন্দির, যত দেবালয় ছিল, তার সব একে একে আমার মনের মধ্যে ভেসে উঠতে লাগলো। আমি মিলিয়ে নিতে লাগলাম তাদের সঙ্গে এই অদ্ভুত গর্ভগৃহের দৃশ্য। কিন্তু আমার মন, আমার চিন্তা যেন চিৎকার করে বলে উঠল, না তারানাথ, তুমি এমন কোনো দিন দেখনি। আলোর উৎস খুঁজতে গিয়ে আমি দেখলাম একটা বেদির উপরে অনেকগুলি মাটির প্রদীপ জ্বলছে। ডাঁই করে রাখা আছে অজস্র লাল ফুল। ছোট ছোট পাথরের উপরে তেল সিঁদুর দিয়ে লেপ দেওয়া হয়েছে, আর দেবীর যে অংশখানি পিছনের দেওয়ালের সঙ্গে লেগে আছে তার উপরে কালো পাথর কেটে একটা মূর্তি তৈরি করা হয়েছে, যার আকৃতি প্রকৃতি অনেকটা মিলে যায় আমার কাল রাতে দেখা অলৌকিক মূর্তিটির সঙ্গে। সেই একইভাবে মূর্তির মাথার পরিবর্তে কয়েকটি ডালপালা একত্রিত হয়ে আছে, আর সেখানে বড় বড় 7খানি পাতা বেড়ে উঠেছে। প্রতিটি পাতার মাঝে পাথর কেটে বানানো হয়েছে বড় বড় চোখ। আমি নির্বোধ পাথরের মতো মূর্তিটির দিকে তাকিয়ে রইলাম। আমার চেনা কোনো দেবদেবী, উপদেবী বা অপদেবতার মূর্তির সঙ্গে এই মূর্তির বিন্দুমাত্র সাদৃশ্য নেই। শুধু মনে হয় মনের ভিতরে একটা অদ্ভুত অনুভূতি দূর থেকে ভেসে আসা মাদলের শব্দের মতো দ্রিম দ্রিম করে বেজে চলেছে। আমি গোপেশ্বরকে জিজ্ঞাসা করলাম, গোপেশ্বর, এ কিসের মূর্তি? কে তৈরি করেছে এটি? গোপেশ্বর এক দৃষ্টে তাকিয়েছিল সামনের দিকে। আমার প্রশ্ন শুনে বলল, জানি না ঠাকুরমশাই,
রসুলপুরের কেউই জানে না। সনাতন ভট্টাচার্যের নাতি মারা যাওয়ার পর যেদিন সনাতন ওই গ্রাম ছেড়ে চলে গেলেন, তার পরদিন ওই ঢিবি মাটি ফুঁড়ে উঠে দাঁড়ালো। কার এই মূর্তি, কিভাবে এর পুজো করতে হয়, আমরা কিছুই জানি না। শুধু সনাতন চলে যাওয়ার আগে যেমন নির্দেশ দিয়েছিলেন, প্রতি মাসে পূর্ণিমার ভোরে গ্রামের এওরা ও মূর্তির সামনে প্রদীপ জ্বেলে দিয়ে যায় সূর্য ওঠার আগে। তারপর শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাস ওই পূর্ণিমার ভোরেই স্নান করে তারা ঘরে ফেরে। আরও বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর আমি ভারী শরীর মন নিয়ে গর্ভগৃহ থেকে বেরিয়ে এলাম। প্রতি মুহূর্তে আমার মনে হতে লাগলো ওই মূর্তি থেকে এক অমোঘ নির্দেশ সরাসরি পৌঁছে যাচ্ছে আমার মস্তিষ্কে, ছড়িয়ে যাচ্ছে শিরা উপশিরায়, রক্তের প্রতিটি কণায়। আমি যেন ঘুমের মধ্যে পথ চলছি। নিজের কোনো বোধ বুদ্ধি নেই, তন্ত্রমন্ত্রের শক্তি কিচ্ছু না। বাইরের আলোতে এসে আমার চোখ ধাঁধিয়ে গেল। এতক্ষণ অন্ধকারে চোখ শুয়ে গেছিল। আলোর আঘাতে আমার অন্ধকারের অভ্যাস আর ঘোর লাগা ভাবটা একসঙ্গে ভেঙে পড়ল। গোপেশ্বর আমার দিকে তাকিয়ে বলল, ঠাকুরমশাই, আমি আছি। ত্রৈলোক্য না ডাকলেও আমি তার শুভাকাঙ্ক্ষী। যদি কোনো প্রয়োজন বোধ করেন, এ অধমকে ডাকবেন। ঠিক জায়গা মতো, সময় মতো পৌঁছে যাব। ত্রৈলোক্যের বাড়ির দরজায় যখন পৌঁছলাম, শীতের বেলা বেশ খানিকটা পশ্চিমে গড়িয়ে গেছে। সূর্য এখনো মাঝ গগনে না থাকলেও তার রোদ বেশ অনুভব করা যায় শরীর দিয়ে। দরজা দিয়ে ঢুকে আমি সরাসরি ত্রৈলোক্যের ঘরে উপস্থিত হলাম। একটা ফরাসের উপর বসে সে হিসাবপত্র সারছিল। একপাশে বসে কার্তিক আর গণেশ দুটি খেরোর খাতায় দৈনন্দিন রাহা খরচের হিসেব লিখে রাখছিল। আমি কোনো রকম ভূমিকা না করে ত্রৈলোক্যকে বললাম, ত্রৈলোক্য, আমাকে এখনই তোমার মেজ বৌমার সঙ্গে কথা বলাও। ঘরের মধ্যে বাজ পড়ল যেন। কার্তিক আর গণেশ চমকে আমার মুখের দিকে তাকালো। ত্রৈলোক্যের মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো তার মুখে সব রক্ত যেন কেউ শুষে নিয়েছে। আমার মুখের দিকে অবাক বিস্ময়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে ত্রৈলোক্য বলল, আমার মেজ বৌমা আজ 1 মাস হলো নিখোঁজ। শত খোঁজাখুঁজি করেও তাকে আমরা পাইনি। তাহলে কালকে কতগুলো কল্পকাহিনী বলার কি প্রয়োজন ছিল? এবং তোমার স্ত্রী আমাকে এতগুলো মিথ্যে কথা বলল, একবার সংকোচ হলো না? এ অবস্থায় আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না ত্রৈলোক্য। যেখানে বিশ্বাস নেই, যেখানে সত্য নেই, সেখানে তারানাথ চক্রবর্তী এক মুহূর্তও থাকবে না। ত্রৈলোক্য এক লাফে উঠে আমার পা দুটো চেপে ধরল। তারপর আর্তনাদ করে বলে উঠল, ক্ষমা করবেন ঠাকুর মশাই, আমাদেরকে ছেড়ে যাবেন না। আমরা সত্য সম্পূর্ণ বলিনি ঠিকই, কিন্তু মিথ্যেও বলিনি। সনাতন ভট্টাচার্যের নাতি এ বাড়ির 3 তলায় মারাও গিয়েছিল। আপনি রসুলপুরের প্রতিটি মানুষকে জিজ্ঞেস করে দেখবেন এ সত্যি কিনা। যদি মিথ্যে বলে থাকি, তবে যেন ব্রহ্মশাপে সব বংশে ভস্ম হয়ে যায়। আমি গতকাল রাতে 3 তলার ছাদে দেখা অলৌকিক মূর্তিটির কথা আর গর্ভগৃহে দেখা মূর্তিটির কথা ত্রৈলোক্যকে খুলে বললাম। তারপর জিজ্ঞাসা করলাম, এমন কোনো কিছু তুমি দেখেছো তোমার বাড়িতে, বা অন্য কেউ দেখেছে? তোমার স্ত্রী, পুত্র বা পুত্রবধূ বা অন্য কেউ? আমরা সবাই দেখেছি, আর কালকে গণেশ তার কথাই বলেছিল। কবে থেকে দেখছো? নিশ্চয়ই 1 মাস আগে, তোমার মেজ বৌমা হারিয়ে যাওয়ার পর থেকে। এরপর গণেশ নিঃশব্দে উপরে নিচে মাথা নাড়ল। আমি তাকে জিজ্ঞাসা করলাম,
তোমার কি দেখাশোনা করে বিয়ে হয়েছিল গণেশ? গণেশ আমার দিকে মুখ তুলে তাকালো আর এবারেও মাথা নাড়ল, কিন্তু এইবার দুদিকে, অর্থাৎ না। জানতে চাইলাম, তাহলে কি করে হলো এ বিয়ে? ত্রৈলোক্য বলল, বলছি ঠাকুর মশাই, সব বলছি। জমিদার বাবুর নাতি সেবার মারা গেল আমাদের বাড়িতে। সেবার শরৎকালে প্রচন্ড উল্কাপাত হয়। এমনিতে শরৎকালেই উল্কাপাত হয়, কিন্তু এবার যেন বৃষ্টির মতো খসা তারা আকাশ থেকে ছিটকে ছিটকে পড়তে লাগলো রসুলপুরের বুকে। আমরা সবাই জানতাম যে সনাতন ভট্টাচার্য তন্ত্রমন্ত্র জানেন। সেই তন্ত্রের বলেই তিনি এমন সব অসাধ্য সাধন করতে পারতেন যা সাধারণের চিন্তারও বাইরে ছিল। আমরা বুঝতে পারলাম যে উল্কাপাত সনাতনের ঘটনা। সারা রাত উল্কাপাতের পর রসুলপুরের মানুষ দেখল গ্রামের এক প্রান্তে এক আশ্চর্য ঢিবি গজিয়ে উঠেছে, যার ভিতরে দেওয়ালের ছাদে আশ্চর্য সব অচেনা নকশা, আর বেদির ওপরে একখানা অদ্ভুত গাছ আর আধা মানুষের মূর্তি। সবাই ভাবলো হয়তো দেবতাদের কোনো লীলা। সনাতনের আহ্বানে তাদেরই কোনো একজন রসুলপুরে অবতীর্ণ হয়ে আদেশ দিয়েছেন নতুন রূপে পুজো লাভ করার। এরই মধ্যে হঠাৎ একদিন গ্রামের চণ্ডী মণ্ডপে সনাতন ভট্টাচার্য গ্রামের সকল মানুষকে ডেকে পাঠালেন। আমরাও গেলাম। দিনটা ছিল এমনই শীতের এক সন্ধ্যা। চারিদিকে সব শুনশান, নিস্তব্ধ, আর তারই মধ্যে সনাতনের গলা যেন কোনো দূরাগত মহাকাশ থেকে ভেসে আসতে লেগেছে আমাদের কানে। ইনি যেন চীনা সনাতন ধন। এ রূপ আমাদের কাছে একেবারেই নতুন। অদ্ভুত ভাঙা ভাঙা গলা। সেই গলায় তিনি গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন, তোমাদের হয়তো আমার কথায় খুব আশ্চর্য বোধ হবে বা রাগও হতে পারে, তবে আমার তাতে কিছু যায় আসে না। আমি আমার জীবনকে রসুলপুরের মানুষের ভালোর জন্য চিরকাল চালিত করে এসেছি। যতদূর পেরেছি তোমাদের উপকার করেছি, ভালোবেসেছি। কিন্তু সবার উপরে আমার নিজেরও একটি আবেগের জায়গা ছিল, আমার নাতি। তারই বাঁধনে আমি আটকে ছিলাম এই মাটির বুকে, মানুষের মাঝে। আর আজ সে বন্ধন আমার ছিঁড়েছে। তাই এই রসুলপুরের বুকে আজ আমার শেষ রাত। যাওয়ার আগে তোমাদের বলে যেতে চাই, যে ঢিবিটি গ্রামের দক্ষিণ প্রান্তে রাতারাতি সৃষ্টি হয়েছে, তার গর্ভে এক অদ্ভুত শক্তিশালী উপস্থিতি তোমরা দেখতে পাবে। তোমাদের কাজ হলো ওই মূর্তির সামনে প্রতি পূর্ণিমার ভোরে প্রদীপ জেলে আসা, এবং এই কাজটি করবেন গ্রামের সদবা মহিলারা। আর সেই স্থানে যদি কিছু খুঁজে পায়, তা যেন ফেলে না আসে, নিজের ঘরে তাকে লালন পালন করে, নইলে সর্বনাশ হবে, চরমতম সর্বনাশ হবে। সেই রাতের পরে আমরা আর সনাতনকে কোনোদিনই দেখতে পাইনি। একে তার নাতির মৃত্যুতে আমরা সকলেই অত্যন্ত মর্মাহত হয়েছিলাম, ভয়ও পেয়েছিলাম। তাই বিনা দ্বিধায় সনাতনের আদেশ আমরা মেনে চলার সিদ্ধান্ত নিয়েছিলাম। পূর্ণিমার প্রথম ভোরে গ্রামের সকল সধবারা সেই ঢিবিতে প্রদীপ জ্বালাতে যান। প্রদীপ জেলে আর সামনের পাথরগুলিতে শুধু তেল লেপন করে যখন তারা ফিরে আসছে, হঠাৎই লক্ষ্য করেন যে আশাবতীর আঁচলে
ছোট্ট একটা চারা গাছ লেগে আছে। প্রথমে জঙ্গলি আগাছা ভেবে আশাবতী সেটাকে ফেলে দিতে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে আবার লক্ষ্য করে যে গাছটি তার আঁচলের সুতোর বাঁধনের মধ্যে নিজের শিকড় বিস্তার করেছে। শত বল প্রয়োগেও সেই চারা গাছটা শাড়ির আঁচল থেকে পৃথক করা গেল না। তখনই সনাতন ভট্টাচার্যের দেওয়া আদেশ আশাবতীর মনে পড়ে যায়। ওই গর্ভগৃহে পাওয়া যে কোনো বস্তুকে নিজ গৃহে সযত্নে লালন পালন করতে হবে। আশাবতী চারা গাছটাকে বাড়িতে নিয়ে আসে এবং আশ্চর্যের ব্যাপার, বাড়ির হাতার মধ্যে প্রবেশ করতেই চারা গাছটি আশাবতীর আঁচল থেকে খুব সহজেই পৃথক হয়ে যায়। আমরা সেই গাছটাকে বাগানের এক কোণে রোপণ করি এবং নিয়মিত তার পরিচর্যা করা শুরু করি। কিন্তু আপনাকে কি বলবো ঠাকুর মশাই, 3 বছরে গাছটি একটুও বড় হয়নি। সেই সতেজ ঝকঝকে গাছ, কিন্তু এক ফোঁটাও বৃদ্ধি নেই। 3 বছরের মাথায় আমার ঘরে গণেশ এলো। তার আগমনে আমার ঘরের আলো জ্বলে উঠল। শাঁখ বাজালেন গ্রামের গৃহবধূরা। পরম আনন্দের মুহূর্ত ঠাকুর মশাই। সব কোলাহল থেমে গেল সেই দিনটাতে। আমি সদর দরজা বন্ধ করতে উঠোন পার হয়ে রাস্তার দিকে যাচ্ছি। হঠাৎ একটা কচি গলার কান্না শুনে উঠোনের মাঝখানে থমকে দাঁড়ালাম। কান্নার সব উচ্চ লক্ষ্য করে তাকিয়ে দেখলাম, যেখানে সেই গাছটা রোপণ করেছিলাম সেখানে একটা ছোট্ট মেয়ে শুয়ে আছে, আর তার গলা থেকেই কান্নার শব্দটা ভেসে আসছে। দেখলেই বোঝা যায় যে মেয়েটি আমার গণেশের মতোই সদ্যজাত। আশ্চর্য হয়ে গিয়ে এগিয়ে গেলাম সেদিকে। কালো মেয়ে, কালো দুখানি চোখ, দুটি কচি কচি হাত সে আমার দিকে বাড়িয়ে আছে। কোলে তুলে নিলাম ঠাকুর মশাই। আর ঠিক তখনই লক্ষ্য করলাম যে চারা গাছটি আমি যেখানে রোপণ করেছিলাম 3 বছর আগে, সেই গাছটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। একদিনে পুত্র লাভের আনন্দ এবং এই অলৌকিক কন্যার আগমন, গাছটির রাতারাতি উধাও হয়ে যাওয়া, সব মিলিয়ে আমার মাথায় যেন আর চিন্তা করার শক্তি অবশিষ্ট রইল না। মেয়েটাকে নিয়ে এসে আমি আশাবতীর কোলের কাছে গণেশের পাশে শুইয়ে রাখলাম। ভেবেছিলাম আমারই এক সন্তানের মতো সে লালিত পালিত হবে, কিন্তু বিধির লেখন ছিল অন্যরকম। এমনটা হলো না। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কেন হলো না কেন? বছর 7 পরের কথা। সেই দিনটা আমার আজও মনে পড়ে ঠাকুর মশাই। ভাতৃদ্বিতীয়ার দিন। মঙ্গলা তৈরি হয়েছে তার ভাইদের ভাতৃদ্বিতীয়ার ফোঁটা দেবে বলে। কার্তিক, গণেশ আর রঞ্জন মঙ্গলার সামনে আসন পেরি হয়ে বসতেই মঙ্গলা গম্ভীর স্বরে বলে উঠল, ও এখানে বসবে না। কার্তিকের মা অবাক হয়ে বলল, তুই কার কথা বলছিস মঙ্গলা? মঙ্গলা খুব স্বাভাবিক গলায় গণেশের দিকে আঙুল দেখিয়ে বলল, ওর কথা। ওকে আমি ফোঁটা দেব না। এবার আমি রেগে গিয়ে বললাম, এ আবার কেমন কথা? এটাও তো তোর দাদা নাকি? তারপরে যা ঘটল তা বলতে গিয়ে আজও আমার গায়ে কাঁটা দিচ্ছে। মঙ্গলা আমার দিক থেকে চকিতে ঘাড় ঘুরিয়ে তাকালো। ধক ধক করছে
চোখ দুটো তার আর গলার শিরা ফুলে উঠেছে। একটা গর্জনের সুরে সে বলে উঠল, না, ও আমার ভাই নয়, দাদাও নয়। তার সেই রুদ্র রূপ দেখে আমি আর আমার স্ত্রী দুজনেই একেবারে চুপ মেরে গেলাম। যাই হোক, সেই ঘটনাটি আমরা ভুলে যেতে বসেছিলাম, আর বছর 10 কেমন করেই কেটে গেল। মঙ্গলা, কার্তিক আর অঞ্জন সবার সঙ্গে সহজ হয়ে মেশা খেলাধুলা করত, কিন্তু গণের সামনে এলেই সে কেমন গুটিয়ে যায়, লজ্জায় মুখ ঢেকে নেয় বা ছুটে পালিয়ে যায়। সেবার সবে পৌষ মাস গেছে। এরই মধ্যে একদিন আমি হিসেবের খাতা নিয়ে বসেছি, ধানের খরিদ বিক্রি হিসেব দেখছি। এমন সময় মঙ্গলা ঘরে এলো এবং বিন্দু মাত্র ভনিতা না করে আমাকে সরাসরি বলল, বাবা, আমার বিয়ের ব্যবস্থা করো, সময় হয়েছে। তার কোনো কথাতেই আর আমি বিশেষ আশ্চর্য হতাম না। আমার গৃহে তার আগমন, তার জীবনযাপন সবকিছুই তো আশ্চর্য। তাকে সহজ করে আমিও বললাম, আচ্ছা মা, আমি ব্যবস্থা করব। ছেলে দেখার ব্যাপার আছে, তার বাবা মায়ের সঙ্গে কথা বলার ব্যাপারও আছে। আমাকে কটা দিন সময় দাও। আমার দিকে মুখ তুলে তাকালো। সেই মুখে তার হাসি নেই, চোখে কোনো রকম লজ্জার বোধ নেই, যেন খুব সহজেই মায়ের কাছে ভাত চাইছে এমন সুরে বলল, বাবা, তুমি গণেশের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করো, অন্য কোথাও তোমাকে খুঁজতে হবে না। এবার আপনি বলুন ঠাকুর মশাই, যতই আশ্চর্য না হয়, যতই স্বাভাবিক থাকার চেষ্টা করি, এমন কথা হঠাৎ করে শুনলে চমক লাগে না? যারা ছোট থেকে একসঙ্গে এক মায়ের দুধ খেয়ে বড় হলো, এক বাবার আদরে বসবাস করলো, তাদের মধ্যে কি বিয়ে হতে পারে? যতই হোক, সে আমার কুড়িয়ে পাওয়া মেয়ে। তবে এমন সহজ আদেশের সুর কি করেই বা উপেক্ষা করি? আর গণেশের যে ব্যাপারটি আমরা সবাই লক্ষ্য করেছি, এমনকি রসুলপুরের লোকেরাও বারবার আশ্চর্য হয়, সেটা তো এখনো আপনাকে বলিনি। আমি আর রাগ করলাম না। এ বাড়ির কত কিছুই যে আমাকে লুকিয়ে রাখা হয়েছে তা আমার জানা নেই। বললাম, শুনি গণেশের কোন ব্যাপারখানি। কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থেকে ত্রৈলোক্য যখন মুখ তুললেন, আমি দেখলাম তার চোখে জল এসেছে। ভাঙা ভাঙা গলায় তিনি বললেন, ঠাকুর মশাই, গণেশের যে মুখ আপনি দেখেন, আমরা দেখি, সারা গ্রামের লোক দেখে, সেই মুখ আদতে অবিকল কার মতো জানেন? কার? সনাতন ভট্টাচার্যের নাতির মুখ। অবিকল সেই মুখ। আমরা আজও বুঝি সনাতন ভট্টাচার্যের নাতি আশাবতীর কোলে ফিরে এসেছে। কোনো এক আশ্চর্য মন্ত্র বলে যেন সনাতন এই অসাধ্য সাধন করেছে। তাই গণেশের সঙ্গে মঙ্গলার বিয়েতে আমার প্রবল আপত্তি থাকলেও সমস্ত কিছুই পূর্ব নির্ধারিত। সেই মাঘেই মঙ্গলার সঙ্গে গণেশের বিয়ে হয়ে গেল। নামমাত্র অতিথি বিবাহ অনুষ্ঠানে এসেছিল। যতই দৈব নির্দেশিত হোক বা অলৌকিক হোক, গ্রামের লোকেরা এ বিবাহ মেনে নিতে পারেনি। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলতে শুরু করলেন ত্রৈলোক্য, এই তো গত মাসের কথা।
সেদিন আমার পূর্ণিমা। আপনি যে গর্ভগৃহে গিয়েছেন তার পথে একখানা বিরাট ছাতিম গাছ ছিল। আপনি দেখেননি, কারণ সেটি আর এখন নেই। গত পূর্ণিমার রাতেই ওই গাছটা কাটা পড়ে। দেখছেনই তো, নতুন পিচ রাস্তা তৈরি করার জন্য সরকার বাহাদুর কত গাছ কেটে ফেলেছেন। তেমনি সেই গাছটিও কাটা পড়েছিল। তা সে কাটা পড়া ছাতিম গাছখানি ঢিবির গর্তের মুখে পড়েছিল। ভোরবেলায় যখন গ্রামের বউয়েরা প্রদীপ জ্বালাতে সেখানে যায়, দেখে ঢিবির মুখখানি সেই গাছের ডালপালায় সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। হতাশ হয়ে তারা বাড়িতে ফিরে আসেন। যেহেতু প্রদীপ জ্বালা হয়নি, তাই অন্য সকল দিনের মতো তারা আর স্নান করে আসেনি। সারাদিন যেমন তেমন ভাবে কাটল। রাতে আমি এই হিসাবের ঘরে বসে আছি, হঠাৎ একটা ভয়ঙ্কর তীক্ষ্ণ চিৎকার। আকাশ বাতাস ভরে উঠল সেই চিৎকারে। সেই চিৎকার এত তীব্র আর এতটাই বিরাট, আমার স্থির বিশ্বাস জন্মালো যে সমস্ত রসুলপুরের মানুষের কানেই গেছে। আমি ছুটে রাস্তায় নামলাম। যা ভেবেছিলাম একেবারে ঠিক তাই। অজস্র মানুষ হাতে লণ্ঠন আর মশাল নিয়ে গ্রামের পূর্ব দক্ষিণ দিকে চলেছে। তাদের পায়ে পা মিলিয়ে চলতে চলতে বোধগম্য হলো গগন বিদারী বেদনার চিৎকার খানি ভেসে আসছে অদ্ভুত টিভিটার ভেতর থেকেই। টিভিটি দৃষ্টিসীমার মধ্যে আসতেই আমার গায়ের রক্ত হিম শীতল জলের স্রোতে পরিণত হলো যেন। আমার চোখের সামনে সমস্ত ঢিবিখানা যেন প্রাণ পেয়েছে। একটা বিরাট জীবন্ত মাংসের স্তূপের মতো সেটি কেঁপে কেঁপে উঠছে, আর তার সর্বত্র জেগে উঠেছে অজস্র রক্তচক্ষুর মতো আলোর বিন্দু। প্রতি আর্তনাদে, প্রতি আলোক বিন্দু থেকে অজস্র লাল ফুলকি ছিটকে উঠছে আকাশের চাঁদের দিকে। বিস্ময়ে প্রাকৃত হয়ে এক গ্রাম লোক দাঁড়িয়ে আছে। হঠাৎই গণেশ ছুটে এলো, পাগলের মতন। তার চুল এলোমেলো, এই শীতেও গায়ে শুধুমাত্র ধুতি ছাড়া আর কোনো কাপড় নেই। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে রে গণেশ? গণেশ নিজের মাথার চুল দুহাতে খামচে ধরে বলল, মঙ্গলা চলে গেছে। গণেশ আমার একটু আবেগপ্রবণ ছেলে, অল্পেতেই ভেঙে পড়ে। বললাম, না না, দেখ, আশেপাশেই কোথাও আছে হয়তো। চেঁচামেচি শুনে হয়তো ঘাবড়ে গিয়েছে। গণেশ ধাপ করে মাটির উপরে বসে পড়ে বলল, বাড়ি চলো, সেই চারা গাছখানা আবার উঠোনের মাঝখানে হয়েছে। আমি আর অবিশ্বাস করে থাকতে পারলাম না। বাড়ির দিকে ছুটে চললাম। এক দৌড়ে পৌঁছে গেলাম বাড়ির উঠোনে। আকাশে বাতাসে তখনও ধ্বনিত হচ্ছে সেই অপার্থিব চিৎকার। রাতের আলোয় দেখতে পেলাম বাড়ির সবাই ছায়ার মতো দাঁড়িয়ে আছে বারান্দায়। তাদের দিকে বিহ্বল দৃষ্টিতে একবার দেখে নিয়ে আমি খুব ধীরে ধীরে উঠোনের মাঝখানে এসে দাঁড়ালাম। আর চাঁদের আলোতে দেখলাম সেই গাছখানি উঠোনের মাঝখানে আবার বেড়ে উঠেছে। সেই 7টি পাতা, আর প্রতিটি পাতার মাঝখানে আঁকা হলদে রঙের চোখ। এ ঘটনাটি যদি আপনারা আমাকে আগে বলতেন, আমি তেমন ব্যবস্থাপনা নিতাম। এখন আবার নতুন করে শুরু করতে হবে। তবে আমি নিশ্চিত জমিদারের ছেলের আত্মা এ বাড়িতে থাকে না।
বা থাকলেও উপদ্রব করে না, করে মঙ্গলারূপী ভিন্ন কোনো জগতের ওই ভয়ঙ্কর কাজ। আমাকে আজ রাতেই কিছু একটা করতে হবে। এই পাপ বৃক্ষ পূর্ণিমার ফসল, পূর্ণিমাতেই এর সমাধান করতে হবে। কার্তিককে আমি জিজ্ঞাসা করলাম, বলো তো বাবা, সেদিন কি হয়েছিল? সেদিন জমিদার বাবুর নাতির মাথা ফাটলো কি করে? কার্তিক ভয়ে ভয়ে ত্রৈলোক্য আর আশামতির মুখের দিকে তাকালো। একটা দীর্ঘশ্বাস ফেলে আশামতি বলল, বল বাবা, সব বল। এতদিন ধরে যা লুকিয়ে রেখেছি সব বল ঠাকুর মশাইকে। গলা খাঁকারি দিয়ে কার্তিক বলতে শুরু করলো, সেদিন আমি আর সে একসঙ্গে ছাদে যাইনি। খেলতে খেলতে সে হঠাৎ সিঁড়ি বেয়ে উঠে যায় ওপরে। আমার ভয় ছিল, বাবা মা ছাড়া সিঁড়ি বাবা বারণ আমার। উঠোনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কয়েকবার তার পিছু ডাকি আমি। শেষে আমিও এক দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে যাই। দোতলার বারান্দা পার হয়ে তিনতলার সিঁড়িতে পা দিতেই একটা একটা খিলখিল হাসির শব্দ শুনতে পাই আমি। সে যেন কোনো খেলার সঙ্গীর সঙ্গে খেলছে সেখানে। আমার ভারী আনন্দ হলো। একজন সাথী তো ছিলই, আরও একজন সাথী পাওয়া গেল। এক দৌড়ে তিনতলার ছাদের লাগোয়া ঘরের দরজায় পৌঁছে যাই আমি। খোলা দরজার কাছে পৌঁছতেই একটা অদ্ভুত গন্ধ নাকে এসে লাগলো আমার। কফ আর ঘামের মিশ্র গন্ধ যেরকম হয়, অনেকটা সেরকম। দরজা দিয়ে ঘরে প্রবেশ করতেই আমার সারা শরীর প্রচণ্ড ভয় পাথর হয়ে গেল। আমার চোখের সামনে সে একটা অদ্ভুত প্রাণীর সঙ্গে খেলছে। গাছের গুড়ির মতো মোটা তার দেহ, মাথার কাছে 7খানি পাতা একজোট হয়ে আছে, আর দেহের দুপাশে অজস্র সুর তার। সে দৃশ্য দেখে আমি ভয় চিৎকার করে উঠলাম। সেই চিৎকার শুনে জমিদার বাবুর নাতি আমার দিকে ফিরে বলে উঠল, ভয় নেই রে কার্তিক, এ আমার সঙ্গেই দাদুর কাছে এসেছে আকাশ থেকে। আয়, আমরা একসঙ্গে খেলবো। ও তো গাছেরা তো বন্ধু হয় বল। আমি প্রবলভাবে হাত নেড়ে বারণ করলাম, না, আমি কিছুতেই ওই অদ্ভুত জিনিসটার সঙ্গে খেলবো না। আমি যত বারণ করি তত ওই সুরগুলোকে হাতে করে আমার দিকে এগিয়ে আসে। তবুও আমি কিছু করিনি। কিন্তু যখন একখানি সুর আমার হাত জড়িয়ে ধরল, এক পাশে পড়ে থাকা একটা ইটের টুকরো তুলে ছেলেটির মাথায় বসিয়ে দিলাম সজোরে। একটা কান ফাটা আর্তনাদ করে সে মেঝের ওপর পড়ে গেল। সেই আধা গাছ আধা মানুষ জিনিসটা চাপা গর্জন করে আমার দিকে তেড়ে এলো প্রথমে, যেন তখনই আমাকে পিষে মেরে ফেলবে। কিন্তু কেন তখন বুঝিনি। সে থমকে গেল। তারপর দরজা জানলা সবকটি পাল্লা সুরের আঘাতে ভেঙে চুরমার করে জানলা দিয়ে বাইরে লাফিয়ে পড়ল। তারপর কোথায় যে গাছপালার মধ্যে মিশে গেল জানি না। আজ বোঝো কেন সে তোমার বা এ বাড়ির কারো ক্ষতি করেনি কোনোদিন। শুধুমাত্র জানালা দরজার পাল্লা ভেঙেই ক্ষান্ত হয়েছে। হ্যাঁ, তার বন্ধুর বন্ধু ছিলাম বলেই সে আমার বা এ বাড়ির কারোর কোনো ক্ষতি করেনি। কার্তিকের গলা ভারী হয়ে এলো এবার। মাথায় আঘাত পেয়ে পেছের ওপর পড়ে গিয়ে সে বলেছিল, ঠাকুরমশাই, খোল চাঁদের আলো বন্ধু ভয় পায় কার্তিক। ওকে প্রদীপ কে জেলে দেবে এবার? পূর্ণিমার রাতে ওকে প্রদীপ কে জেলে দেবে? আমি দীর্ঘশ্বাস ফেলে ত্রৈলোক্যের উদ্দেশ্যে বললাম, অশুভ নয় গো, ভারী পবিত্র দুটি আত্মা এ বাড়িতে আটকে আছে ত্রৈলোক্য। তাদের মুক্তি দেওয়ার সময় এসেছে। তা তুমি আমাকে এত কিছু লুকিয়েছিলে কেন বলো তো?
ত্রৈলোক্য সজল নয়নে করজোড় করে বলল, আমি সত্যি ভেবেছিলাম যে আপনি হয়তো এই সমস্ত কথা বিশ্বাস করবেন না, তাই কার্তিকের মায়ের মুখ দিয়ে শুধুমাত্র বেদজনির উল্লেখটাই করেছিলাম। ভেবেছিলাম আপনি সস্তয়ন করলেই সবটা ঠিক হয়ে যাবে। মূর্খের নির্বুদ্ধিতা ক্ষমা করুন ঠাকুর মশাই, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন। ধীরে ধীরে সন্ধ্যা নামল রসুলপুরে। কুয়াশার আড়াল নিয়ে চাঁদ উঠে এলো আকাশে। আমারও জন্ম গ্রাম বাংলায়। ছোট থেকে আষাঢ়ের মেঘ, গ্রীষ্মের রোদ, শীতের কুয়াশা দেখে দেখেই বড় হয়েছি। কিন্তু আজ সন্ধ্যা থেকে রসুলপুরের বুকে যে কুয়াশা নেমে এসেছে, তেমনটি জন্মে অবধি কোনো দিন আমি দেখিনি। এ যেন কুয়াশা নয়, ঘন কালো মেঘ গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ছে অজস্র সাদা কালো সুতোয় ভর করে। আর চাঁদের বুকে একটা চাঁদোয়ার মতো সে সাদা কালো রং বিছিয়ে দিয়েছে কোনো অদৃশ্য দানব। সেই চন্দ্রাতপ ভেদ করে জ্যোৎস্নার আলো পৃথিবীতে আসার কোনো উপায় নেই। তেতলার ঘরখানিতে যজ্ঞস্থান প্রস্তুত করে বসেছি আমি। আমার ঠিক সামনে পূবমুখী খোলা দরজা, আর পিছনে দুটি জানলা সার সার দাঁড়িয়ে আছে হাঁ মুখের মতো। দেহবন্ধন আর আসন শুদ্ধি সম্পন্ন হলে আমি যজ্ঞস্থানে ভৈরবী চক্র আঁকলাম। আমি জানি এ কাজ এত সহজে সম্পন্ন হবে না। এখনো আমি নির্দিষ্ট করে জানি না যে কোন অপশক্তির বিরুদ্ধে আমার লড়াই। জানি না কোন অশুভ শক্তিকে মুখোমুখি দাঁড়িয়ে আমাকে প্রতিরোধ করে তুলতে হবে। তবুও যে মহাশক্তি এই মহাবিশ্বের সকল শক্তিকে নিয়ন্ত্রণ করে, আমি তার আরাধনায় রত হলাম। পূর্ণ মৃত ঘটে তৈল সিন্ধুর লেপন করে সেটি আতপ চালে পরিপূর্ণ করলাম। তারপর ঘটের ভেতরে একটি আমের পল্লব স্থাপন করতে উদ্যত হয়েছি, ঠিক তখনই শব্দটা আমার কানে এলো। গত রাতে শোনা সেই ঘষ্টে ঘষ্টে সিঁড়ি বেয়ে চলার মতো চুড়ি, নূপুর ইত্যাদি একটা মিশ্র শব্দ। আমি বুঝতে পারলাম সময় শুরু হয়ে গেছে। দরজার দিকে চোখ রেখে আমের পল্লবটি আমি ঘটে রেখে চোখ বুজে ভৈরবী মন্ত্র উচ্চারণ করলাম। ঠিক তখনই একটা ভয়ঙ্কর রক্ত জল করা গর্জন আমার কানে এসে লাগলো। নিজেকে প্রস্তুত করার আগেই একটা বিরাট সুঁড়ের মতো অঙ্গ দরজা দিয়ে প্রচণ্ড বেগে ছুটে এসে উল্টে দিল মঙ্গল ঘট আর যজ্ঞের যাবতীয় জিনিসপত্র। তার প্রচণ্ড আঘাতে আমি ছিটকে পড়লাম ঘরের একটা কোণে। কপালে মারাত্মক চোট পেলাম মাটির ঘরটি ছিটকে পড়ায়। সেটির একখানি ধারালো খণ্ড আমার কপালে একটা বেশ বড় দাগ রেখে আছড়ে পড়ল ঘরের এক কোণে। সত্যি কথা বলতে, এমন অপশক্তির মুখোমুখি আমি আজ পর্যন্ত কোনোদিন হইনি। আমার সব আশা, সকল প্রতিরোধ শক্তি বাষ্পের মতো উধাও হয়ে গেল। বিহ্বল হয়ে আমি দাঁড়িয়ে রইলাম ঘরের মাঝখানে, আর সেই অবয়বখানি মেঝের উপর ঘষতে ঘষতে দরজার সামনে এসে দাঁড়ালো। আজ তার মূর্তি আরও ভয়ঙ্কর হয়েছে। সুরগুলিতে জ্বলে উঠেছে অজস্র কদর্য লাল চোখ, আর মাথার কাছে যে 7টি পাতা একত্রিত হয়েছিল তারা ছড়িয়ে গিয়েছে। প্রতিটি পাতায় অবস্থিত চোখগুলো থেকে অজস্র লাল স্ফুলিঙ্গ ঠিকরে পড়ছে আমার সামনে, আমার শরীরে। পুড়ে যাচ্ছে দেহের পোশাক, চামড়া। ধীরে ধীরে মেঝের উপর দেহ ঘষ্টাতে ঘষ্টাতে প্রাণীটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো প্রত্যয়ী অঙ্গ সঞ্চালনে। আমি সব আশা পরিত্যাগ করে মেঝের উপর বসে পড়লাম। আমার মনের ভেতরে কে যেন বলে উঠল, সব শেষ, আর কোনো পথ খোলা নেই।
হঠাৎ একটা ক্লেদাক্ত সুর আমার গলায় জড়িয়ে গেল। ধীরে ধীরে বাড়তে লাগলো তার চাপ। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি প্রাণপণে দুহাত দিয়ে সেই সুরখানি গলা থেকে খুলে ফেলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু তাতে ফল হলো বিপরীত। আরো বেশি করে শক্ত হয়ে উঠল তার বাঁধন। এক সময় আমার দু চোখ বুজে এলো। শেষ নিঃশ্বাসটুকু বুক থেকে বেরিয়ে আসার উপক্রম করছে, এমন সময় একটা নরম গলার চিৎকার ভেসে এলো। মঙ্গলা, মঙ্গলা গো, থামো এবার, আর নয়। আমি অনুভব করলাম আমার গলার উপরে চেপে বসা প্রবল বজ্রকঠিন বাঁধন আস্তে আস্তে শিথিল হয়ে আসতে লাগলো। এক সময় সেই সুরখানি আমার গলা থেকে খুলে গেল। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিতে গিয়ে আমি প্রবল বেগে কেশে ফেললাম। অনেক পরে কাশির দমক কমলে চোখ খুলে দেখলাম একটি শিশু ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। তার মুখখানিতে অবিকল গণেশের মুখের আদল আঁকা। আমি বুঝলাম এ সেই সনাতন ভট্টাচার্যের নাতির আত্মা। কোনো এক আশ্চর্য উপায়ে যেন গণেশের দেহ থেকে সে বেরিয়ে এসেছে। আমি গলার ব্যথায় পাথর হয়েছিলাম, তবুও আবার মঙ্গল ঘর স্থাপন করলাম, যজ্ঞের আগুন জ্বালালাম। তারপর স্পষ্ট উচ্চারণে ভৈরবী মন্ত্র শুরু করলাম। ওম হ্রিম ভৈরবী কালম হ্রিম স্বাহা। ওম ত্রিপুরাহি বিদমহে মা ভৈরবৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। একটা অমানসিক গর্জন বেরিয়ে এলো প্রাণীটার বুক দিয়ে। মনে হলো 100টা সিংহ যেন প্রচণ্ড যন্ত্রণায় আর্তনাদ করছে। সুরগুলো বারবার আছড়ে পড়তে লাগলো ঘরের দেওয়ালে, মেঝেতে। আমি আশ্চর্য হলাম এই দেখে যে এবার কিন্তু আমার শরীরে বা যজ্ঞস্থানে একবারও সেই সুরগুলি কোনো নষ্ট সাধন করল না। ভৈরবী মন্ত্র শেষ করে আমি কাল ভৈরবের ধ্যান শুরু করলাম। যজ্ঞের ছাইয়ের টিকা আমার কপালে পড়ে ভক্তি ভরে উচ্চারণ করলাম। ওম মহাকালং যজেদব্বং দক্ষিণে ধূমবর্ণকম বিভ্রাতং দণ্ডকট্টাঙ্গৌ দংষ্ট্রভিমুখম শিশুম ব্যাঘ্রচর্মাবৃতকোটিং তুন্দিলং রক্তবসনম ত্রিনেত্রমূর্ধং কেশঞ্চ মুণ্ডমালা বিভূষিতম জটাভার লস্যচন্দ্রং খণ্ডমুগ্রম জলাভিন্নম। মন্ত্রোচ্চারণ করতে করতেই আমি লক্ষ্য করলাম শিশুটি করুণ মুখে এগিয়ে আসছে আমার দিকে। আর সেই অপার্থিব প্রাণীটির মধ্যেও শুরু হয়েছে এক অলৌকিক পরিবর্তন। ক্রমশ সেই অর্ধবৃক্ষ অর্ধপাশবিক অবয়বটি এক নারী মূর্তিতে রূপান্তরিত হল। আমার মন্ত্রোচ্চারণের মধ্যেই সেই শিশুটি মঙ্গলার হাত ধরে ধীরে ধীরে এগিয়ে গেল জ্যোৎস্নালোকিত ছাদের দিকে। তারপর জ্যোৎস্না সমুদ্রে ভেসে কোথায় যেন হারিয়ে গেল। ঠিক তখনই গ্রামের দক্ষিণ দিক থেকে একটা গুড়গুড় গম্ভীর শব্দ ভেসে এলো। শব্দটা শুনে মনে হয় বিরাট কোনো এক অবয়ব মাটির বন্ধন ছেড়ে উঠে যাচ্ছে আকাশের দিকে। আমি যজ্ঞভূমিতে প্রণাম করে ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে। বারান্দায় দাঁড়িয়ে দেখলাম দক্ষিণ আকাশে অজস্র আলোর মালা আকাশের দিকে উঠে যাচ্ছে, আর সেদিক থেকে সে গম্ভীর গুড়গুড় শব্দটি ভেসে আসছে। আমি বুঝলাম যে বিরাট ঢিবিটির মধ্যে আমি প্রবেশ করেছিলাম, অদ্ভুত সেই মূর্তি, টালির গায়ে অজস্র কারুকার্য লক্ষ্য করেছিলাম, যার অভ্যন্তরে সেই স্তূপখানি মাটির বাঁধন ছিঁড়ে উঠে যাচ্ছে কোনো এক অজানা নক্ষত্রলোকের উদ্দেশ্যে। কেন জানি না সেই উড্ডীয়মান আলোকমালার দিকে তাকিয়ে আমি প্রণাম করলাম।
আমার মনে হলো সনাতন ভট্টাচার্য ওই কুয়াশা ঘেরা গাছপালার আড়ালে কোথাও যেন দাঁড়িয়ে ওই দীপমালার আকাশে উত্তরণ দেখতে পাচ্ছেন। ভেজা ভেজা চোখ নিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে আছেন তিনি, জ্যোৎস্না কুয়াশা মেঘে, আর তার দু চোখে সেই ঊর্ধ্বগামী দীপমালার আলো প্রতিফলিত হচ্ছে উজ্জ্বল নক্ষত্রের মতো। এমন সময় একতলা থেকে আশামতির গলায় একটা আর্ত চিৎকার শুনতে পেলাম। আমি দৌড়ে যাইনি, দেখতে যাইনি কি সর্বনাশ সেখানে ঘটেছে, কারণ আমি জানতাম ওই দীপমালার আকাশে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে গণেশও তার ইহলোক ছেড়ে অমৃতলোকে যাত্রা করেছে। সেখানে হয়তো মঙ্গলার সঙ্গে তার আবার দেখা হবে। তারানাথ থামলেন। এক রাশ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে। আমি যেন মানুষ লোকে দেখতে পেলুম রসুলপুরের সেই ঢিবিটি যেখানে অবস্থিত ছিল সেখানে একটি বিরাট জলাশয়ের সৃষ্টি হয়েছে। পূর্ণিমার আধো আলো আধো ছায়ায় গ্রামের সধবা মহিলারা জলাশয়টিকে প্রদক্ষিণ করছেন মৃত প্রদীপ। তাদের বুক চিরে বেরিয়ে আসছে অবার দীর্ঘশ্বাস। সেই 3 তলার ঘরখানিতে আজও জানালা দরজার কোনো পাল্লা লাগানো হয়নি। রাত্রি গভীর হলে পূর্ণিমার চাঁদ আর কুয়াশার আলো আঁধারি মেঘে গণেশ আর মঙ্গলা হাত ধরাধরি করে সেই ঘরখানিতে এসে বসে। দীর্ঘশ্বাস ফেলে একে অপরের মুখের দিকে তাকায়। দূরে ছায়া অন্ধকারে এক ঋজুদেহী বৃদ্ধ এই ঘরখানির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন আর বলে ওঠেন, তোরা আসিস, আবার এখানেই ফিরে ফিরে আসিস বারে বারে। শুনলেন কর্ণশীলের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন ছেলেটা। বিভূতির চরিত্রে আমি এনামুল, তারানাথ তান্ত্রিকের চরিত্রে সায়ন, অন্যান্য চরিত্রে নীল, বর্ণিশা, সাবর্ণ ও আমি এনামুল। আমরা খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি নতুন একটি গল্প নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি অ্যান্ড লিসেন টু ইকো ফ্রেন্ডলি।